নমস্কার বন্ধুরা, আমি অলোক চক্রবর্তী। আপনারা শুনছেন রহস্যধারা, দ্য আলটিমেট এন্টারটেনমেন্ট অফ ইউটিউব। আজকে যে ঘটনাটা আপনারা শুনবেন সেটা সম্পূর্ণটাই আমার সাথে ঘটেছিল। বন্ধুরা, এই প্রথমবার আমার নিজের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সালটা 2023, জুন কি জুলাই মাস হবে। সবে নতুন বাইক কিনেছি, বেশ সুন্দর করে মনের মতন করে বাইকটাকে সাজিয়েছি। মাত্র 15 দিন বাইকের বয়স, তাতেই প্রায় 800 কিলোমিটার চালিয়ে প্রথম কোম্পানির ফ্রি সার্ভিসিং করানোও হয়ে গেছে। আমার কলিগ কাম দাদা জয়প্রকাশদার কাছ থেকে একটা প্রস্তাব আসে। সেই প্রস্তাবটা ছিল এই রকম। হ্যালো, গুড মর্নিং অলোকবাবু। গুড মর্নিং। বলুন, কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। তারপর বলুন। আচ্ছা, বলছি রামচন্দ্রখালিতে আমার এক দুঃসম্পর্কের ভাই আছে, তো ওর কাছে একটু যাওয়ার দরকার। তা কালকে যাব বলে ভাবছিলাম, আপনি কি ফ্রি আছেন? দাদা, আপনি তো জানেনই লগে বাইক রাইডিং মানেই আমি ফ্রি। তা রামচন্দ্রপুর খালি কোথায় পড়ছে? সুন্দরবনের দিকে না? হ্যাঁ, ওই দিকেই তো পড়ছে। সকাল সকাল বেরোবো, ম্যাপ মেরে পৌঁছে যাবো, আর সন্ধ্যে রাত্রির দিকে আবার বাড়ি ফিরে আসবো। দুপুরের লাঞ্চটা ওখানেই করে নেবো। তাহলে ডান? একদম ডান। এটা আবার বলার কি, এটা তো একটা দারুণ আনন্দের ব্যাপার। ঠিক আছে, তাহলে কালকে সকালে দেখা হচ্ছে। ওকে দাদা, ওকে। পরের দিন সকালে যথারীতি স্নান পুজো সেরে হালকা টিফিন খেয়ে আমি আর জয়প্রকাশদা বেরিয়ে পড়লাম রামচন্দ্রখালির উদ্দেশ্যে। গুগল ম্যাপে দেখাচ্ছিল 71 কিলোমিটার, আর সময় দেখাচ্ছিল 2 ঘন্টা 16 মিনিট। ইংরেজি মাসের জুন জুলাই মানেই ভরা বর্ষাকাল, কিন্তু সেদিন আকাশ ছিল একদম পরিষ্কার। ঝকঝকে রোদের উপস্থিতি যেন বারবার জানান দিচ্ছিল লাস্ট কদিনের ব্যামো সারিয়ে আজ সূর্যি মামা বেশ ফুরফুরে মেজাজে। অবশ্য আমরাও নিজেদের মধ্যে খুনসুটিতে এবং বেশ খোশ মেজাজি ছিলাম। যখন ক্যানিং পৌঁছালাম, আমরা গাড়িটাকে একটু বিশ্রাম দিলাম, সঙ্গে নিজেদের টয়লেট বাথরুমটা সেরে ক্যানিংয়ের সকালবেলার ফেমাস খাবার গরম গরম পাউরুটি আর বেশ কয়েকটা লাড্ডু খেয়েও নিলাম। তারপর এক বোতল জল সঙ্গে নিয়ে আবার গাড়ি স্টার্ট দিলাম। তবে এবার কিন্তু আমি পিছনে বসলাম আর জয়প্রকাশদাকে বললাম গাড়িটা চালাতে। ক্যানিং থেকে অবশ্য আর বেশি সময় লাগেনি। সোনাখালী বাজার হয়ে বাসন্তী হয়ে মাতলা নদীর অপরূপ এক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। মাতলা নদীর জলে সকালবেলার নরম রোদ, কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আর তার সাথে নদীর পাড়ে সুন্দরী গড়ান, গেওয়া আর নাম না জানা কিছু কাটা গাছের ছোট্ট ছোট্ট ঝোপ, কি সুন্দরী না লাগছে। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। আমরা অল্প সময়ের জন্য বাইকটাকে দূরে দাঁড় করিয়ে নদীর পাড়ের ওই ছোট্ট ছোট্ট ঝোপগুলোর দিকে এগিয়ে যেতে লাগলাম। ভাবলাম আবার কবে আসা হয় কে জানে, তার থেকে বরং এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে একটু ক্যামেরাবন্দি না করলে কি আর হয়। ঝোপটার কাছে যেতেই একটা দারুণ জিনিস চোখে পড়ল। ওই ঝোপের কাটা গাছগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট হলুদ রঙের প্রচুর ফল হয়ে রয়েছে। আমি জয়প্রকাশদাকে বললাম, দাদা আপনি এখানেই দাঁড়ান আর ভিডিও তুলুন, আমি ওই ফলগুলো পেরে আনি। কিন্তু কি বলবো বন্ধুরা, আমাকে কিছুতেই ওই গাছটার সামনে যেতে দিল না। আপনারা ভাবছেন তো কে আবার আটকালো আমাকে? বলছি এক অসাধারণ অভিজ্ঞতা, যেটা আমার সারা জীবন মনে থাকবে। আমি যতবারই গাছটার দিকে এগোচ্ছি, ছাই রঙের ছোট্ট ছোট্ট দুটো পাখি খুব জোরে জোরে ডেকে তেড়ে আসছে। কিছুতেই আমাকে ভেতরে যেতে দিচ্ছে না, বারবার মুখে চোখে ঠোকর মারতে যাচ্ছে। একটুও ভয় নেই, আমি ইচ্ছা করলেই এক থাবা মেরে ওদেরকে ধরে ফেলতে পারতাম। আর একটু এগোনোর পর দেখলাম গাছের ডালের ভেতরের দিকে ছোট্ট একটা বাসা আছে ওই পাখি দুটোর, আর তার মধ্যে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আমার আওয়াজ পেয়েই খাবার খাওয়ার জন্য হা করছে। সত্যি ভগবানের কি অপরূপ সৃষ্টি। আমরা যেমন আমাদের বাড়ির আশেপাশে কোনো আনঅথরাইজড মানুষকে ঢুকতে দিই না, ঠিক ওদের কাছেও আমরা আনঅথরাইজড।
খুব ভালো, খুব ভালো। মনটা আনন্দে ভরে উঠল। মনে মনে বললাম, ঠাকুর তুমি ওদের রক্ষা করো, সমস্ত রকম বিপদ আপদ ঝড় ঝঞ্ঝা থেকে ওদেরকে বাঁচিয়ে রেখো। যাই হোক বন্ধুরা, আমরা আবার বাইকটাকে স্টার্ট করলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু গন্তব্যে পৌঁছে গেলাম। যথারীতি প্রপার শহরের মানুষ গ্রামে গেলে যা হয় আর কি। দারুণ আদর যত্নে আমরা মধ্যাহ্নভোজন সারলাম, আর ঠিক তারপরেই করলাম একটা বড় ভুল। আমরা গ্রামটা ঘুরে দেখতে লাগলাম। অ্যাকচুয়ালি আমাদের তখন বাড়ি ফেরার জন্য তৈরি হওয়া উচিত ছিল, কারণ জয়প্রকাশদার যে বিশেষ কাজের জন্য এখানে আগমন সেটা কিন্তু উনি সেরেই ফেলেছিলেন। কিন্তু আমরা তখন বাড়ি ফেরার কথা একবারও ভাবছিলাম না। ওখানকার ছোট বড় নানান রকম মাছের ভেড়িগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। কিন্তু ততক্ষণে সকালের সেই ঝকঝকে আকাশ আর সেই মিঠে রোদের ঝলকানি সব বদলে গিয়ে ঘন কালো ভারী মেঘে আকাশটা ঢেকে গেছিল। ভর দুপুরেই যেন মনে হচ্ছিল সন্ধ্যা নেমে এসেছে। আমরা যে দাদার বাড়িতে গিয়েছিলাম না, সে অবশ্য এতক্ষণে দুবার অ্যালার্ট করেছিলেন আমাদের। তিনি বলেছিলেন, হয় আপনারা থেকে যান, আর না হলে এখনই কিন্তু বেরিয়ে পড়া উচিত। কিন্তু কে কার কথা শুনে অবশেষে জয়প্রকাশদা এবার একটু জোর দিয়েই বলে উঠলেন, পলকবাবু, এবার আমাদের বেরোনো উচিত। পথে বৃষ্টি নামলে বিপদে পড়ে যাব। একে তো অচেনা রাস্তা, তার উপর যেতে যেতে 2 ঘন্টার উপর সময় লাগবে। তার মধ্যে আমাদের একজনেরও রেইনকোট আনিনি। চলুন তাহলে এবার বেরোনো যাক, নাকি? যথারীতি আমরা বেরোনোর জন্য তৈরি হলাম। কিন্তু হায় ভগবান, তখনও পর্যন্ত আমরা জানতাম না যে একটু পরেই আমাদের সঙ্গে কি ভয়ঙ্কর এক বিপদ ঘটতে যাচ্ছে। এবার আমরা হেলমেট দুটো দুজনে পরে নিয়ে বাইকটা স্টার্ট দিলাম। ওনাদের বাড়িটা পেরিয়ে মেইন রোডে উঠতে মোটামুটি 15 মিনিট লাগে। মিনিট 2 গাড়িটা চালানোর পরেই হঠাৎ করে মুষলধারায় বৃষ্টি নামে। আমরাও তৎক্ষণাৎ বাকি লোকেদের মতো রাস্তার পাশেই একটা দোকানের শেডের তলায় গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি 5 মিনিট মতনও হলো না, তার আগেই একদম কমে গেল। যথারীতি সবার মতন আমরাও বেরিয়ে পড়লাম। এবার মিনিট 5 বাইকটা চালাতে পারলাম, কিন্তু তারপরেই আবার খুব জোরে বৃষ্টি নেমে গেল। সঙ্গে সঙ্গে আমরা আর একটা শেডের তলায় গিয়ে দাঁড়ালাম, কিন্তু এবারও অল্প সময়ের মধ্যেই বৃষ্টিটা একেবারে কমে গেল। এই একই ঘটনা 4 থেকে 5 বার আমাদের সাথে ঘটল। তখন আমরা বুঝলাম এটা নির্ঘাত পুরো মেঘের বৃষ্টি। একটু জোরে বাইকটা চালিয়ে এই এলাকাটা ছাড়তে পারলেই আর অসুবিধা হবে না। যদিও ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে। আমরা ওনাদের বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন 5:30টার মতন বাজছিল, আর এখন বাজে প্রায় 6:30। অথচ আমরা 5 কিলোমিটারও আসতে পারিনি এখনও। অবশেষে জয়প্রকাশদা বললেন, চলুন ওই হার্ডওয়্যারের দোকানে। আমি একটু অবাক হলাম, কিন্তু কিছু না বলে ওনার সঙ্গেই হাঁটা দিলাম। গিয়ে দেখলাম উনি বেশ ভালো একটা বুদ্ধি পাকিয়েছেন। হার্ডওয়্যারের দোকান থেকে একটা সাদা প্লাস্টিক কেনা হলো, যেটা মোটামুটি আমাদের দুজনের গায়ে জড়িয়ে শুধু এই মাথার হেলমেটগুলোকে বার করে রেখে আর কোনো দিকে না তাকিয়ে কোথাও না দাঁড়িয়ে সোজা বাইকটা টান দিলাম। বৃষ্টি তখনও পড়ছিল এবং কিছুটা যেতে না যেতেই আমরা একেবারে চুপচুপে ভিজে গেলাম, এবং যত যাচ্ছি তত যেন আরও জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো এত জোরে রাস্তার উপর আছড়ে পড়ছে, পুরো রাস্তাটা যেন ধোয়ার মতন মনে হচ্ছে। সত্যি ওই দিনকার ওই সময়ের বৃষ্টিতে আমাদের একেবারে নাজেহাল করে দিচ্ছিল। এভাবেই বেশ খানিকটা রাস্তা এগোনোর পর রাস্তাটা বাঁদিকে একটা বাঁক নিচ্ছিল, আর একটা রাস্তা সোজাই যাচ্ছিল। বাইকটা চালাতে চালাতে কি হলো ঠিক বুঝতে পারলাম না। আমরা কিন্তু বাঁদিকেই ঢুকে পড়লাম, আর জয়প্রকাশদাও আমায় তখন কিছু বলেননি, কারণ উনি ভাবছিলেন যে আমি বোধহয় রাস্তাটা চিনি। কিন্তু আমি এটা ভেবে ঢুকলাম যে এটা দিয়েই হয়তো আমরা এসেছিলাম, কিন্তু না, ওটাই ছিল সেদিনকার সব থেকে বড় ভুল সিদ্ধান্ত। আসলে কোনো একটা শুভ শক্তি আমাদেরকে বারবার করে বেরোনোর সময় বাধা দিচ্ছিল বৃষ্টির মাধ্যমে, কিন্তু আমরা সেটা বুঝতেও পারিনি। তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মোবাইলের ম্যাপটা যে খুলবো তার কোনো উপায়ই নেই। যাই হোক, ওই বাম দিকের রাস্তাটা ধরে একটু জোরেই বাইকটা চালাচ্ছিলাম। বেশ খানিকটা এসে তারপর কখনো বাঁদিকে কখনো ডান দিকে এইভাবে করেই চালাতে লাগলাম। কাউকে জিজ্ঞেস করব তারও কোনো উপায় ছিল না। একেতে প্রায় 8টার কাছাকাছি বাজে, আর তার মধ্যে রাস্তায় একটা লোক নেই। ঠিক রাস্তা কোনটা বুঝতেও পারছি না। এভাবেই যেতে যেতে রাস্তাটা দেখছি আস্তে আস্তে যেন সরু হয়ে যাচ্ছে। দূরের দিকে ওই ফাঁকা ফাঁকা 1-2টা ঘরের
ছোট্ট ছোট্ট লাইট দেখা যাচ্ছে, আর রাস্তার লাইট পোস্টের আলোর তো কোনো পাত্তাই নেই। উফ, সে কী যে বাজে পরিস্থিতি বলে বোঝানোর মতো নয়। এভাবেই যেতে যেতে ক্রমশ রাস্তাটা সরু হতে হতে হঠাৎ আর রাস্তাই দেখতে পাচ্ছি না। গাড়িটা একটু স্লো করে লাইটটা আপার ডিপার করলাম, দেখি সামনের দিকটা শুধু ধোয়া ধোয়া লাগছে, রাস্তার দূরের দিকটা কিচ্ছু দেখা যাচ্ছে না। এবার আমি আর গাড়ি না চালিয়ে দাঁড়িয়ে পড়লাম আর আশপাশটা ভালো করে দেখার চেষ্টা করলাম। দেখি একটা অদ্ভুত জিনিস, রাস্তাটার আশেপাশে যতদূর দেখা যাচ্ছে একটাও ঘরবাড়ি নেই, সম্পূর্ণ শুনশান ফাঁকা একটা জায়গা। এতক্ষণ পর্যন্ত যা ঘটছিল তবু তো মেনে নেওয়া যাচ্ছিল, কিন্তু এবার যেটা ঘটলো সেটা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না আমরা। আমি জয়প্রকাশ দাকে বললাম, গাড়িটা এখানে থাক, চলুন তো আমরা সামনেটা একটু দেখে আসি। উনিও বললেন, হ্যাঁ চলুন, মনে হচ্ছে রাস্তাটা এখানেই শেষ, আমরা সম্পূর্ণ ভুল ডিরেকশানে এসেছি। আমরা গাড়ি থেকে নেমে হেঁটে সামনের দিকে এগোতে লাগলাম। তবে আমি কিন্তু গাড়ির হেডলাইটটা ফিক্স করে জ্বালিয়ে রেখেই আসলাম। 2-4 পা এগোতেই দেখলাম ওই ঠিক 4-5টা কয়লার উনুন একসাথে ধরালে যেমন ধোঁয়া হয়, ঠিক ওই রকম ধোঁয়া ভর্তি হয়ে গেছে রাস্তাটা। আর সেই ধোঁয়াটা কাটিয়ে একটুখানি সামনে এগোতেই দেখি সত্যি রাস্তাটা কিন্তু প্রায় শেষ। সামনে একটা ছোট্ট ফাঁকা জমি পড়ে আছে, কিন্তু হঠাৎ করেই রাস্তাটা পুরোপুরি অন্ধকারে ডুবে গেল। এতটাই অন্ধকার যে আমরা দুজনকেও দেখতে পাচ্ছিলাম না। তৎক্ষণাৎ প্রায় একই সঙ্গে দুজনেই পকেট থেকে মোবাইলটা বার করে মোবাইলের ফ্ল্যাশ লাইট দুটো জ্বাললাম এবং দুজনের দিকেই ফ্ল্যাশ লাইটটা ধরলাম। জয়প্রকাশ দা এবার ফিসফিস করে বলে উঠলেন, অলোকবাবু, মনে হচ্ছে আমরা কোনো ট্র্যাপে পড়ে গেছি, আর এখান থেকে মনে হয় বেরোনো যাবে না। নির্ঘাত সামনে কোনো ছিনতাইবাজের দল আছে। এবার মনে হয় মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা সব খোয়া যাবে। কিন্তু আমার মনে অন্য কিছুই কিন্তু মনে হচ্ছিল। একে তো শুনশান জায়গা, তার মধ্যে রাস্তাটাও শেষ হয়ে গেল, তার উপর বাইকের লাইটটাও বন্ধ হয়ে গেল, আর বৃষ্টি তো সমানে পড়ে যাচ্ছে। যাই হোক, মোবাইলের আলোতে বাইকের কাছে গিয়ে দেখলাম কিচ্ছু না, কেউ নেই ওখানে। জয়প্রকাশদার ডাউটটাও পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল, কিন্তু বাইকের হেডলাইটের সুইচটা তখনও অন রয়েছে। আমি বেশ খানিকটা অবাকই হলাম, নতুন বাইক এইরকম কি করে হওয়া সম্ভব? তার সঙ্গে সঙ্গে একটা ভয়ও কাজ করছিল, যদি লাইটটা খারাপ হয়ে যায় আর না জ্বলে তাহলে এত রাস্তা লাইট ছাড়া যাব কি করে? কিন্তু একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, সুইচটা জাস্ট অফ অন করাতেই লাইটটা কিন্তু আবার জ্বলে উঠল। এবার মনে একটু বল পেলাম, দুজনেই ফটাফট বাইকে বসে পড়লাম। তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো আমাদের সঙ্গে সেটা ছিল সত্যিই বড় অদ্ভুত। হঠাৎ করেই বাইকটা প্রচণ্ড ভারী হয়ে গেল, অর্থাৎ মনে হচ্ছিল বাইকে শুধু আমরা দুজন নয়, আরও কেউ বাইকের মধ্যে বসে আছে। 3rd গিয়ারে গাড়ি চলছে না, 2nd গিয়ারে দিলাম, তাতেও গাড়ি চলছে না। অবশেষে 1st গিয়ারে দিয়ে আস্তে আস্তে করে ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে লাগলাম। এর মধ্যেই জয়প্রকাশদা হঠাৎ করে বলে উঠলেন, বাবু, একটা তীব্র মাছের গন্ধ বেরোচ্ছে না, আপনি পাচ্ছেন? বাপ রে বাপ, নাক জ্বালা করে উঠছে। আমি বললাম, আপনিও পাচ্ছেন? আমি তো অনেকক্ষণ ধরেই পাচ্ছি, আর যেটা আমাদের গায়ের থেকে আসছে মনে হচ্ছে না। উনি বললেন, হ্যাঁ ঠিকই তো বলেছেন, এটা তো আমাদের গা থেকেই বেরোচ্ছে মনে হচ্ছে। বাপ রে বাপ, এগুলো কি বৃষ্টির জল পড়ছে? মনে তো হচ্ছে কেউ যেন সারা দিন ধরে একটা নির্দিষ্ট পাত্রে সকাল থেকে মাছগুলোকে চটকে চটকে সেই জলটা যেন মনে হচ্ছে আমাদের গায়ে ছিটিয়ে দিচ্ছে। উফ, কি তীব্র গন্ধ, নাক জ্বালা করে উঠছে, যেন গা গুলিয়ে উঠছে। জয়প্রকাশদা বলে উঠলেন, দাদা, আজকে আমরা মনে হচ্ছে একেবারে ফেঁসে গেছি। যদি এখান থেকে বেরোতে হয় একটাই উপায়, ঠাকুরের নাম করুন, আর বাইকটা থামাতে হবে না, চালিয়ে যান, যেভাবেই হোক বাইকটাকে চালিয়ে যান, তাহলেই এখান থেকে বেরোতে পারবো। এবার আমরা শুরু করলাম ভূত পেত পিশাচদের জব্দ করার এক সেরা মন্ত্র উচ্চারণ।
जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस त्रिलोक उजागर, रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी, कांचन वरण विराज सुवेशा, कानन कुंडल कुंजित केशा, भूत पिशाच निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे। जय बजरंगबली, जय बजरंगबली, जय बजरंगबली। বন্ধুরা, এবার আমরা ফিল করলাম পরিবেশ পরিস্থিতির অনেকটাই বদল। বাইকটাও কিন্তু এখন অনেকটা হালকা লাগছে, তবে মাছের গন্ধ কিন্তু তখনও বেরোচ্ছিল। কোনো রকমে আমরা ওখান থেকে বেরিয়ে বেশ খানিকটা দূরে একটা দোকানের আলো দেখতে পেলাম। কোনো রকমে পড়ি কি মরি করে গাড়িটা চালিয়ে আমরা দোকানের সামনে গিয়ে পৌঁছালাম। পৌঁছেই দোকানদারকে জিজ্ঞাসা করলাম, দাদা একটু বলবেন এখান থেকে মেন রোডটা কোন দিকে, কিভাবে যাব, কতক্ষণ লাগবে, এটা কোন জায়গা দাদা? উনি বললেন, আরে বলবো সব বলবো, আগে বলুন তো যতদূর দেখলাম আপনারা তো ওই দিক থেকে গিয়েছিলেন, তা আমাকে একটু বলতে পারেন আপনারা ওইখানটায় কেন গিয়েছিলেন? আমি বললাম, বৃষ্টিতে গুগল ম্যাপটা খুলতে পারছিলাম না, আন্দাজ করে রাস্তা খুঁজছিলাম, কিন্তু ওখানটায় গিয়ে যে রাস্তাটা শেষ হয়ে যাবে সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। এবার দোকানদার বলে উঠলেন, এ ভগবান দাদা, ওখানে অনেক পুরনো একটা শ্মশান ছিল। এখনও যদি কোনো গরিব ঘরে কেউ মারা যায় বা কোনো ছোট বাচ্চা হলেও ওখানেই নিয়ে যায় সবাই। এছাড়াও গরু কুকুর মরলেও ওখানেই নিয়ে যায় সবাই। ওখানে দিনের বেলাতেও লোকজন একটু কমই যায়। আর একটা দুটো ঘর বাড়ি ছিল, কিন্তু এখন আর ওখানে থাকে না কেউ, সব ওখান থেকে চলে গেছে। তা সে যাকবে, আপনারা কোথায় যাবেন বলুন তো, কোন মেন রোড খুঁজছেন? আমি বললাম, আমরা কেষ্টপুর যাব। এবার ওই দোকানদার বলে উঠলেন, কেষ্টপুর মানে কেষ্টপুর মানে বাগুইহাটি কেষ্টপুর? হায় রে, এখনও বাজে রাত্রি 10টা, এখান থেকে প্রায় অন্তত 1.5 ঘন্টা লাগবে আপনাদের। যাকে আপনারা এখান থেকে 10 মিনিট সোজা যান, তারপর একটা রোড পড়বে, ওই রোডটায় উঠে একদম সোজা 30 মিনিট গাড়ি চালাবেন। 30 মিনিট গাড়ি চালানোর পর কোনো ডান দিক বাদিক যাবেন না, কিন্তু সোজা দেখবেন একটা মেন রোড পড়বে। ওই মেন রোড পড়ে গেলে আশা করছি আপনারা চিনতে পারবেন। ঠিক আছে, একটু বসুন, চাটা খাবেন নাকি? আমি বললাম, না আপনি অনেক বড় উপকার করলেন, আর চাটা খাবো না। আমরা একেবারে আপনি যেরকম বললেন ঠিক সেইভাবে করে যাওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আমরাও একেবারে পাই টু পাই একই রকমভাবে ওনার গাইডেন্সটাই ফলো করলাম। কিছুক্ষণ পরেই আমরা হাইওয়েতে গিয়ে উঠলাম। খানিকক্ষণের মধ্যেই সায়েন্স সিটি হয়ে বাইপাস ধরে হাটকো পেরিয়ে উল্টোডাঙা ব্রিজ ধরলাম। বৃষ্টি এই দিকটায় সেরকম একটা হচ্ছিল না, তবে জামা কাপড় তখনও প্রায় চুপচুপে ভেজা। অবশেষে আমরা ভিআইপি রোড ধরলাম এবং কেষ্টপুরে এসে পৌঁছালাম। কিন্তু ঘড়িতে তখন প্রায় রাত 11:30, আর জামা কাপড়ে সেই তীব্র মাছের গন্ধটাও আর নেই, আর শরীরটাও অনেকটাই হালকা ফিল করছিলাম। আমি জয়প্রকাশদাকে বললাম, দাদা এটা কি হলো আমাদের সাথে? 5:30টায় রওনা হয়ে রামচন্দ্রপুর খালি থেকে কেষ্টপুর পৌঁছাতে 11:30, মানে প্রায় 6 ঘন্টা। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না শেষ পর্যন্ত যে বাড়ি ফিরতে পেরেছি, এটাই তো অনেক বড় ব্যাপার। থ্যাংক গড। তো বন্ধুরা, এটাই ছিল সেদিনের ঘটনা, যেটা সত্যি সত্যি আমার সাথে ঘটেছিল। এইরকম আরও কিছু ঘটনাও আমার সাথে ঘটেছে। আপনারা উৎসাহ দিলে, সাপোর্ট করলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই বন্ধুরা, যদি আপনাদের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে থাকে বা জানা থাকে, আমাদেরকে মেল করতে পারেন অথবা ফেসবুক পেজে সরাসরি পোস্ট করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে 6টায় এক নতুন ঘটনার সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ। শুভরাত্রি।